ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি সিক্রেট। এখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটাকে ডিসকাস করব। ঠিক আছে, এখন এটা আমরা চেষ্টা করছি যেই মেন অ্যাডভান্স নিট লেভেলের পড়ানোর জন্য। ঠিক আছে, তো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পারলে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, তো আসি আমরা অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার পড়তে গেলে প্রথম আমাদেরকে জানতে হবে যে অ্যাটমিক স্ট্রাকচারের ফান্ডামেন্টাল পার্টিকেল কী কী। তো এখানে যে ফান্ডামেন্টাল পার্টিকেল তিনটে আমরা সবাই জানি, যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তো এই তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল যেগুলো নিয়ে আমরা একটা পরমাণু গঠন হয়, এটা আমরা ছোটোবেলায় পড়েছি, 9 10-এ পড়েছি, তাই তো। তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে বিজ্ঞানীরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করলো কীভাবে। সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমে আসতে হবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে কীভাবে আবিষ্কার করেছে, এর ভর কত, এর অ্যাটমিক মাস কত বা ভর কত, এর আধান কী। ঠিক আছে, তো সবার প্রথমে যদি আমরা ধরি ইলেকট্রন, ইলেকট্রন হলো একটা নেগেটিভ চার্জযুক্ত কণা, যাকে প্রথমে নেগেট্রন নাম দেওয়া হয়েছিল, এই ইলেকট্রন প্রথমে অনেক বিজ্ঞানীরা ঘাটাঘাটি করেছিল ইলেকট্রন নিয়ে, কিন্তু শেষ যে আবিষ্কার করেছিল বা মডিফাই করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী জে জে থমসন। তিনি তার ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের উপস্থিতি বর্ণনা করেছিলেন। তো ইলেকট্রনের যদি আমরা আধান বা যেটাকে আমরা চার্জ বলি, ইলেকট্রনের চার্জ বা যদি ভর জানতে চাই, তো ইলেকট্রনের চার্জ হলো -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কি চার্জ বা আধান। ঠিক আছে, আর ইলেকট্রনের যদি ভর জানতে চাই, ভর বা যেটাকে বলা হচ্ছে ইলেকট্রনের মাস, তাহলে তার মাস হলো 9.11 ইন্টু 10⁻28, এর ইউনিট হলো গ্রাম, 10⁻⁻28 গ্রাম। ওকে, তো আমাদের এইটুকু জানলেই হবে, আমাদের কাজে লাগবে শুধুমাত্র ভর আর চার্জ বা আধান। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি প্রোটন, প্রোটনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে প্রোটন হলো পজিটিভ বা ধনাত্মক চার্জ। কি চার্জ? পজিটিভ বা ধনাত্মক চার্জ। তাহলে এর আধান কিন্তু ইলেকট্রনের আধানের সঙ্গে সমান হয়, শুধুমাত্র পার্থক্য কোথায়? পার্থক্য সাইনে। কারণ ইলেকট্রনের সাইন আমরা পড়েছিলাম নেগেটিভ, এখানে প্রোটনের আধান বা প্রোটনের চার্জ আমরা পড়বো পজিটিভ। চার্জ কত? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। নেগেটিভ সাইনটা কিন্তু এখানে বসিয়েছিলাম, পজিটিভটা এখানে বসাবো, নট এখানে। এটা পজিটিভ হবে না, পজিটিভ হবে এটা। ঠিক আছে, আচ্ছা, আর একটা যেটা আমাদের জিনিস মনে রাখতে হবে যে এর ভর কত, প্রোটনের ভর কত না, প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1.672 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যেটা আমাদেরকে মনে রাখতে হবে, একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী। কি বললাম? একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 বা অনেক বইয়ে 37ও দেওয়া থাকে, সেটা কোনো ম্যাটার করে না, এটাকে তোমরা 36ই করতে পারো, 1836 গুণ ভারী। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে প্রোটনের আবিষ্কর্তা কে, তাহলে বলতে হবে যে প্রোটনের আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টেন। কে? বিজ্ঞানী গোল্ডস্টেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা আসি নিউট্রন, আমরা সবাই জানি যে নিউট্রন হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ
নিউট্রাল, এর কোনো চার্জ বা আধান থাকে না, এর কোনো চার্জ বা আধান থাকে না। অতএব এর আধান আমরা পড়বো না, আমরা শুধু এর ভর পড়বো। এর ভর হলো 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, আচ্ছা, এরপর এর আবিষ্কর্তা, আধান, এর ভর সবই পড়লাম। এরপরে যদি আমরা আসি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে কোথায়, কিভাবে, তো তার ধারণা দিতে গিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় কিভাবে থাকে তার ধারণা দিতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমে ধরতে পারো জে থমসন তার পাম পুডিং মডেলে কিছুটা ধারণা দিয়েছিল। কি ধারণা দিয়েছিল? পাম পুডিং মডেল। এর কথাটার মানে হচ্ছে তিনি বলেছিলেন যে পরমাণু হলো একটা তরমুজের মতো, যার মধ্যে ইলেকট্রন এভাবে ছড়িয়ে থাকে, বীজের মতো, তরমুজের বীজের মতো ইলেকট্রন ছড়িয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে যখন মানে বিজ্ঞানী রাদারফোর্ড যখন এর পরমাণুর মডেল নিয়ে বা পরমাণুর আকার নিয়ে, কোথায় পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কোথায় কিভাবে থাকে সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটা গবেষণা করলেন। গবেষণাটা ছিল রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। কি ছিল? রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তিনি এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে কী বলেছিলেন না, তিনি একটি সোনার পাতের উপরে আলফা রে পাঠিয়েছিলেন। কি? সোনার পাতের উপরে আলফা রে পাঠিয়েছিলেন। আর তিনি যেমন আমরা এক্স রেতে কী করি, এক্স রে যেমন কোথাও হাড় ভেঙে গেলে বা সেই জায়গাটার এক্স রে পাওয়ার জন্য আমরা কী করি না, এক্স রে পাঠানো হয় শরীরের উপর দিয়ে, আর নিচে রাখা হয় এক্স রের প্লেট। তো সেই প্লেটের উপরে আমাদের হাড়ের ছবিটা ফুটে ওঠে। কারণ কি? কারণ এক্স রে মানে ক্যালসিয়ামকে ভেদ করতে পারে না। হাড়, মাংস, রক্ত সবকে ভেদ করে যায়, কিন্তু ক্যালসিয়ামকে ভেদ করতে পারে না, তার ছায়াটা তার জন্য এখানে পায়। এখানটা কালো হয়ে যায়, আর যে জায়গাটা ফাটা থাকে সেই জায়গা দিয়ে আলো প্রবেশ করে বলে সেই জায়গাটা সাদা ছবি পায়। তো এইভাবে এক্স রে করা হয়। সেরকমভাবে এই আলফা রেকে ধরার জন্য, যেমন এক্স রেকে ধরার জন্য এক্স রে প্লেট রাখা হয়, সেরকম আলফা রেকে ধরার জন্য এর চারিদিকে দেওয়া হয় ফ্লুরোসেন্ট স্ক্রিন। যদিও এই ধারণা একদিনে আসেনি, এই ধারণা দীর্ঘদিন গবেষণা করার পর এসেছিল। তো যখন আলফা রেকে আমরা এই সোনার পাতের উপরে পাঠিয়েছিলাম বা গোল্ড ফয়েলের উপরে পাঠিয়েছিলাম, তখন বিজ্ঞানী রাদারফোর্ড কিছু কিছু প্রমাণ পেয়েছিলেন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের উপস্থিতির। কী প্রমাণ পেয়েছিলেন না, সবার প্রথমে বলে রাখি, এই আলফা কণা হলো পজিটিভ চার্জ। যেমন এক্স রে কি নেগেটিভ চার্জ, সেরকম আলফা কণা হলো পজিটিভ চার্জ। তো যখন তিনি এই রে পাঠিয়েছিলেন কার মধ্যে, সোনার পাতের মধ্যে, তখন তিনি কিছু জিনিসের উপস্থিতি লক্ষ্য করেছিলেন, যে এই স্ক্রিনের উপরে আলফা রের মধ্যে কিছু কিছু রে স্ক্রিন ভেদ করে, অর্থাৎ মানে বেশিরভাগ রেটাই 99% রে স্ক্রিন ভেদ করে আলোটা যে পড়ছে কোথায়, স্ক্রিনের উপরে, মানে সোনার পাতকে ভেদ করে পড়ছে স্ক্রিনের উপরে। ঠিক আছে, আচ্ছা, আবার কিছু রে সোনার পাতে ধাক্কা খেয়ে সোজা যে পথে গিয়েছিল সেই পথে ঘুরে চলে আসছে। আর কিছু রে কী হচ্ছে, স্লাইডলি ডিফ্লেক্ট করে বেঁকে গিয়েছিল। তো এখান থেকে তিনি বিজ্ঞানী এখান থেকে ধারণা দিয়েছিলেন যে এই যে রেগুলো 99% রে হচ্ছে মানে সোনার পাতের মধ্য দিয়ে প্রবেশ করে যাচ্ছে। তো অর্থাৎ 99% জায়গা কি পরমাণুর মধ্যে ফাঁকা, তার জন্য কি হচ্ছে না, রেগুলো পাস করে যাচ্ছে। আর যখন আমরা এর কথা ধরছি যে রেটা ডিফ্লেক্ট করে যাচ্ছে, সেটা কিসের জন্য, আমরা কি পড়েছি, এটা পজিটিভ চার্জ, রেটা কি চার্জ, পজিটিভ চার্জ। আবার কি পড়েছি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস হলো পজিটিভ চার্জ। কারণ কি, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে, আচ্ছা এখন আমরা এটা বলবো না, এটা রাদারফোর্ডের গবেষণার পরে আসছে। তো সেখান থেকে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর মধ্যে এমন কোনো ভারী জায়গা আছে বা এমন কোনো জায়গা আছে যেখানে কি হয় না, পরমাণুর টোটাল ভরটা এক জায়গায় সংরক্ষিত থাকে। মানে কি বলতে চাইছি, যদি আমি এই পেনটাকে ব্যালেন্স করি তাহলে দেখা যাবে যে এই পেনের কোনো না কোনো জায়গায় আমরা আঙুল রাখলে কি হয়, পুরো পেনটা দাড়িপাল্লার মতো, তুলাযন্ত্রের মতো এইভাবে ব্যালেন্স হয়, তাই তো? এটা আমরা করেছি ছোটোবেলায়, অনেকেই করেছে। তো সেই রকম পরমাণুর মধ্যেও এমন একটা জায়গা আছে যে জায়গাটা কি হচ্ছে
না পরমাণুর টোটাল ভরটা কেন্দ্রীভূত থাকছে, বা যেটাকে বলা হচ্ছে সেন্টার অফ মাস। ঠিক আছে, তো বলা হয়েছে কি পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই ভারী জায়গাটার জন্য বা ভারী ভরের জন্য এই পজিটিভ চার্জটা ওখানে ধাক্কা খেয়ে আবার যে পথে গিয়েছিল সেই পথে ফেরত চলে আসছে। কিন্তু যখন আমরা স্লাইডলি যে ডিফ্লেক্ট হচ্ছিল বা সাইডলি ফাঁকা মানে সরে গিয়ে চলে যাচ্ছিল, তখন সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এমন কোনো চার্জ পার্টিকেল আছে যেটার ভরটা খুব ছোট হওয়ার জন্য সেটা কি হয়েছিল না স্লাইডলি বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, তো রাদারফোর্ড থেকে আমরা কী তাহলে সিদ্ধান্ত পেলাম? তাহলে রাদারফোর্ড থেকে আমরা সিদ্ধান্ত পেলাম যে আলফা কণা পজিটিভ কণা, এটা তো রাদারফোর্ড কেন মানে রাদারফোর্ডের আগে আবিষ্কার হয়েছিল যে আলফা কণা কি, আলফা কণা হলো পজিটিভ কণা। তাহলে সিদ্ধান্তগুলো কী কী? সিদ্ধান্ত হলো প্রথম কথা আলফা কণা হচ্ছে পজিটিভ কণা। তার জন্য কি হচ্ছে না নিউক্লিয়াস পরমাণুকে যখন ভেদ করছে আলফা কণা, তখন কি হচ্ছে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা থাকার জন্য আমরা এর বেশিরভাগ কণাকে আমরা ফ্লুরোসেন্ট যে স্ক্রিন দিয়েছিলাম সেই পর্দার মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে একটা পজিটিভ চার্জ অপর একটা পজিটিভ চার্জকে কী করে বিকর্ষণ করে। ঠিক আছে, তাই আলফা কণার এই যে বিকর্ষিত ঘটনাটা প্রমাণ করে যে এই যে জায়গাটায় ভারী ভর আছে সেই ভারী ভরটা ছিল পজিটিভ জায়গা। সেটা আমরা পরবর্তীকালে পড়েছি যে নিউট্রন নিস্তড়িত আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো। তাই এই পজিটিভ চার্জ যখন এই পজিটিভ চার্জে ধাক্কা খেলো তখন সেটা ঘুরে ফেরত চলে এলো। ঠিক আছে, আবার কি যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন যে কণাগুলো তার ভরটা অতি ক্ষুদ্র হওয়ার জন্য এটা স্লাইটলি ডিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, বা এই আলোটাকে কোনোদিনই প্রভাবিত করতে পারে না হয়েছে। তো এই জিনিসগুলো থেকে রাদারফোর্ড যুক্তি পেয়েছিল। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুটো ফোর্সের কথা আমাদেরকে মনে রাখতে হবে। কী না, একটা হলো কি সেন্ট্রিপেটাল ফোর্স, একটা কি সেন্ট্রিপেটাল ফোর্স, আর একটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। সো হোয়াট ইজ সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স? আচ্ছা, পেটাল মানে কি? পেটাল মানে হলো ফুলের পাপড়ি। সবাই জানি পেটাল মানে কি, ফুলের পাপড়ি। পাপড়ি কোথায় থাকে? পাপড়ি ফুলের এই মাঝখানটার সঙ্গে এভাবে যুক্ত থাকে, তাই তো। অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাই তো। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন, আর আমরা এটাও জানি যে বাস্তবে এই কক্ষপথের কোনো অস্তিত্ব নেই, এটা পুরোটাই কাল্পনিক। না সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে সেই কক্ষপথের অস্তিত্ব আছে, নাকি ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে আছে ঘুরছে সেই কক্ষপথের অস্তিত্ব রয়েছে। কোনো কক্ষপথেরই বাস্তবে অস্তিত্ব নেই, এটা কাল্পনিক। তবে কেন ইলেকট্রন নিউক্লিয়াসের গায়ে আছড়ে পড়ছে না, বা কেন পৃথিবী সূর্যের গায়ে আছড়ে পড়ছে না? এর কারণ কি? এর কারণ হলো এই দুটো ফোর্স। প্রথম ফোর্সটার নাম সেন্ট্রিপেটাল, দ্বিতীয় ফোর্সটার নাম সেন্ট্রিফিউগাল। প্রথম ফোর্সটা থেকে আমরা কি যুক্তি পেয়েছি না সেন্ট্রিপেটাল ফোর্স হলো পৃথিবীর সূর্যের দিকে আকর্ষণ, অর্থাৎ ইলেকট্রনের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ। মানে একটা নিউক্লিয়াস একটা ইলেকট্রনকে বা একটা সূর্য একটা পৃথিবীকে যে বল দ্বারা নিজের দিকে টেনে রাখছে সেই বলটাকেই বা সেই ফোর্সটাকেই বলেছি কি সেন্ট্রিপেটাল ফোর্স। দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। পাপড়ি কোথায় টানা হয়ে থাকে? এখানে জুড়ে থাকে। তাই এটা হবে মনে রাখবো আমরা যে ফোর্স দ্বারা একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয় সেই ফোর্সটাকে আমরা বলবো কি সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে আমরা পরবর্তীকালে বা বলাও যেতে পারে কুলম্বিক ফোর্স, COLUMBIC, কুলম্বিক ফোর্স। কারণ আমরা আগেই পড়েছি ইলেকট্রন নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, আর পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা আগে পড়েছি কুলম্ব ফোর্স। সেটা পড়েছি কোথায়? 10 ক্লাসে। কুলম্ব ফোর্স কি বলা হয়েছিল না Q1 Q2 বাই r² F=2 পড়া হয়েছিল, তাই তো। এ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r² প্রপোর্শনাল উঠে একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়েছিল। তো এই সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারি। ঠিক আছে, যদি আমরা আসি সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে যদি আমার শুধু সেন্ট্রিপেটাল ফোর্স থাকতো তাহলে তো পৃথিবী সূর্যের দিকে চলে আসতো আকর্ষিত হয়ে।
বা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয়ে চলে আসতো, কিন্তু কেন আসছে না? এর কারণ হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। যেমনভাবে পৃথিবীকে সূর্য তার নিজের দিকে টেনে রেখেছে, সেরকমই একটা অজানা বল তাকে টেনে রাখছে কোন দিকে? বাইরের দিকে। ঠিক আছে, কোন দিকে টেনে রাখছে? বাইরের দিকে। তো এই বাইরের দিকে যে বলটা থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এর ফর্মুলা কি? এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা হলো mv²/r। এখানে m হলো মাস অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ভর, যেটা আমরা আগে বলেছি। v হলো ইলেকট্রনের বেগ, ঠিক আছে। আর r হলো ইলেকট্রনের বা কক্ষপথের রেডিয়াস বা ব্যাসার্ধ, যেটাকে বলা হয় এই ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই জিনিস দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা বলি যে এই রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি কোথায়? এই রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি কোথায়? ঠিক আছে, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী রাদারফোর্ড পরমাণু মডেল কখনোই এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাখ্যা দিতে পারেনি। তাই রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন এইভাবে যখন ঘুরতে থাকবে, মানে ইলেকট্রন কি একটা চার্জ, ঠিক আছে। তো সেই সময় ফিজিক্সের লোক বলাটা ভুল, বিজ্ঞানী আর কি, তাই তো। তাহলে ফিজিক্সের একজন বিজ্ঞানী তখন ম্যাক্সওয়েল এই তড়িৎবিদ্যা নিয়ে খুব একটা গবেষণা করছিল। ওকে, তো সে বলল যে তড়িৎবিদ্যা অনুযায়ী কোনো একটা ঘূর্ণায়মান চার্জ, কি বললাম, কোনো একটা ঘূর্ণায়মান চার্জ, মানে চার্জ আছে বা আধান আছে এমন কোনো বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে সে তার শক্তি ক্রমশ হারাতে থাকবে। আর শক্তি হারাতে হারাতে তাহলে রাদারফোর্ড অনুযায়ী কি হচ্ছে, এ যদি শক্তি হারাতে থাকে ক্রমশ, তাহলে শক্তি হারাতে থাকলে কি হবে, সে এক সময় শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে, তাই তো। তাহলে সে এক সময় কী হবে, নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে, কিন্তু বাস্তবে তা হয় না। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে নিউক্লিয়াসের বাইরে আমরা যে কক্ষপথগুলোর কথা বলছি, যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে তত তার শক্তি বা এনার্জি সেটা বাড়তে থাকবে, শক্তি বাড়বে। ওকে, তাহলে কি বললাম, ম্যাক্সওয়েল তখন তড়িৎবিদ্যা নিয়ে আলোচনা করেছিল। তিনি বলেছেন যে ঘূর্ণায়মান কোনো চার্জ বা পার্টিকেল যদি মানে কোনো চার্জযুক্ত কণা যদি ঘুরতে থাকে, তাহলে সে তার শক্তি ক্রমশ হারাতে থাকবে। এদিকে রাদারফোর্ড অনুযায়ী তাহলে ইলেকট্রন তার শক্তি ক্রমশ হারাচ্ছে, তাহলে শক্তি হারাতে হারাতে সে কী করবে, সে তার নিউক্লিয়াসে এসে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু বাস্তবে তা হয় না। এটা ছিল রাদারফোর্ডের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা ত্রুটি ছিল, যেটাতে কি বলা হয়েছে যে যদি এভাবে ঘুরতে থাকে ইলেকট্রন যদি শক্তি ক্রমশ হারাতে থাকে, মানে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, তাহলে আমরা কি বর্ণালী পাবো? বর্ণালী মানে কি? বর্ণালী আমরা ছোটোবেলায় পরীক্ষা করেছি যে প্রিজমের মধ্য দিয়ে যখন আমরা সূর্যের আলো পাস করেছিলাম, তখন সেটা 7টা রঙে ভাগ হয়ে গেছিলো, যেটাকে আমরা কি বলেছি, ভিবজিওর বা বেনিয়া সহ কলা, বা এটাকেই বলা হচ্ছে ভিবজিওর। ওকে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। কিন্তু এটা আমরা বর্ণালীগুলো, মানে এটা কার কালার? রামধনুর কালার। রামধনু আমরা কেমন দেখতে পাই? এটার পরে গ্যাপ দিয়ে এটা দেখতে পাই, তারপরে গ্যাপ দিয়ে এটা দেখতে পাই, মানে কি বেগুনির পরে গ্যাপ, তারপরে নীল, তারপরে গ্যাপ, তারপরে আকাশ, এইভাবে দেখতে পাই? নাকি বেগুনির পরে এইভাবে যদি বেগুনি থাকে, তারপরে ধরো লাল, এইভাবে যদি থাকে আর কি, তাই এইভাবে দেখতে পাই। তো আমরা দেখতে পাই কীভাবে? এইভাবে না, কালার দুটো মিশে থাকে, তাই তো। কালার দুটো মিশে থাকে, তার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, মানে দুটো কালারের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। কালার দুটো কি হয়, এইভাবে গ্যাপ থাকে না, ঠিক আছে। কালার দুটো পরপর মিশে থাকে, কালোর পরে নীল, কালো থাকে না, মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ওকে, তাহলে এই ধরনের যে বর্ণালী, এগুলোকে কি বলা হচ্ছে? বর্ণালী। এই যে বর্ণালী, এটা কি হয়, কন্টিনিউয়াস পাচ্ছি আমরা, পরপর পাচ্ছি, তাই এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। ওকে, তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, বর্ণালী ইংরেজি কি? বর্ণালী ইংরেজি হলো স্পেকট্রাম। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে আমরা কি বুঝি? বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। এবারে যদি আমরা আসি যে
এই নিরবিচ্ছিন্ন বর্ণালীর কথা কে বলেছিল? রাদারফোর্ড অনুযায়ী পাবো। কারণ শক্তি যদি সে আস্তে 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 হারাতে থাকে তাহলে কী হবে? তাহলে বর্ণালীটাও আস্তে 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 কমতে থাকবে। কারণ আমরা পড়েছি কি যে যত আমরা ভিভ জিওর এই লাল রঙের কী হয়, রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার জন্য কি হয়, রেল লাইনের দুধারে যখন রেড লাইট ধারে লাগানো হয়, তাই তো, যেটা দূর থেকে দেখা যায়, বা রাস্তার বর্ডারে কি লাগানো হয়, অরেঞ্জ রঙের সাইডে লাগানো হয়, রোডের সাইডে অরেঞ্জ রঙের যে বর্ডারগুলো থাকে ওখানে রেড বা অরেঞ্জ রঙের লাগানো হয়। কেন লাগানো হয়? কারণ রেড লাইট আর অরেঞ্জ লাইটের ওয়েভলেন্থটা বেশি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার এনার্জি কী হবে? কম। তাহলে একটা ইলেকট্রন যদি তার শক্তি ক্রমশ হারাতে থাকে তাহলে শক্তিটা কমতে কমতে কী হবে? আমরা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, তাই তো, কন্টিনিউটি পাবো। মানে এইভাবে কন্টিনিউয়াস শক্তি হারাতে হারাতে আমরা রামধনুর মতো বর্ণালী পাবো। কিন্তু বাস্তবে তা হয় না, তাই তো। বাস্তবে কি পাওয়া যায়? বাস্তবে একটা নিউক্লিয়াসের চারিদিকে এইভাবে কক্ষপথ থাকে, তাই আমরা বর্ণালীগুলো পাই এইভাবে। কিভাবে পাই? প্রতিটা মানে যদি আমরা ধরি যে সাদা এরকম আছে, সাদার মাঝখানে আমরা গ্যাপিং পাবো। কী রঙের গ্যাপিং পাবো? এরকম কালো রঙের গ্যাপিং পাবো, এইভাবে কালো রঙের গ্যাপিং পাবো, ঠিক আছে। গ্যাপ পাবো। গ্যাপটা কিসের জন্য? এই যে এনার্জির গ্যাপ, এটা একটা এনার্জি, এটা একটা এনার্জি, এর মাঝখানে গ্যাপ আছে, আবার এটা একটা এনার্জি, এর মাঝখানে গ্যাপ আছে। এই গ্যাপের জন্য আমরা এই ধরনের বর্ণালী পাই। এই ধরনের বর্ণালীকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী। কি বলা হচ্ছে? এই ধরনের বর্ণালীকে বলা হয় পারমাণবিক বর্ণালী। আরও নাম আছে অ্যাটমিক স্পেকট্রা। অ্যাটম মানে পরমাণু, অ্যাটমিক স্পেকট্রা বলা হয়। আবার একটা কি বলা যেতে পারে? অ্যাটমিক স্পেকট্রা, বা আরও একটা বলা যেতে পারে, এটা কি বলেছি? কন্টিনিউয়াস। তাহলে এইটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস, কারণ এটা কন্টিনিউয়াস পাচ্ছি না আমরা, তাই তো। তাহলে এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা বা বিচ্ছিন্ন বর্ণালী। এটা কী বলেছিলাম? নিরবিচ্ছিন্ন। তাহলে এটা হয়ে যাবে বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে কী কী নাম পেলাম? এটাকে বলছি নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে অ্যাটমের যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা এই ধরনের বর্ণালী পাই বলে এটাকে বলা হয় কি? অ্যাটমিক স্পেকট্রা বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। ওকে, আচ্ছা আচ্ছা, আজ এতটাই থাক। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পারলে ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের সুবিধা হয়।